হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি মিষ্টি সরকার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে ছিল শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাসি কাজবাজ শেষ এবং পূজা পালিও করে নিয়েছি। করার পর আজকে শরীরটা খুব একটা ভালো নয়, মানে একদম সর্দি ভাব লেগেছে, ঠান্ডা লেগেছে। এক কথায় বলতে গেলে এই যে ঠান্ডা গরম দুদিন একদিন পর পরে পড়েই থাকে। একদিন ঠান্ডা যায় তো আরেকদিন গরম। তো যাই হোক, কালকে সারাদিন ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই কারণে হয়তো একটু ঠান্ডা লেগেছে। রান্নাবান্না করার সময় এঘর ওঘর করেছিলাম, 2-1 ফোঁটা বৃষ্টির জল মাথায় পড়েছিল। তো সেই কারণে দেখি আজকে কালকে রাত্রেবেলার থেকে ভীষণ সর্দি ভাব। যাই হোক, শরীর সাথ না দিলেও করার কিচ্ছু নেই। দৈনন্দিন জীবনে নিজেদের যতটুকু করার ততটুকু করতেই হবে। তো সকাল ঘুম থেকে উঠে যতই শরীর খারাপ হোক না কেন নিজের কাজবাজ করে নিয়ে আমি এখন চলে এসেছি আমার ঘরটা পরিষ্কার করার জন্য। আজকে শুক্রবার, এটা শুক্রবারের ব্লগ ছিল না, সরি, এটা শনিবারের ব্লগ ছিল। আমি প্রথমে তোমাদের শুক্রবার বলে ফেলেছি, তো এটা শনিবারের ব্লগ ছিল। তো আমি বিছানাপত্র গুছিয়ে নিলাম। আর কি বলতো, আমি না প্রত্যেক শনিবার করে, মানে সপ্তাহে একদিন করে আমার ঘরের যত আর কি আসবাবপত্র বা ফার্নিচার বলো না কেন, আমি প্রত্যেক শনিবার করে ক্লিন করি। কারণ প্রত্যেক শনিবার করে বর বাড়িতে থাকে, ওর কাজে যাওয়ার কোনো কাজে যায় না, তো সকালবেলা রান্নাবান্নার কোনো ঝামেলা থাকে না বা কোনো কিছু। যেহেতু ও বাড়িতে থাকে, একবারেই কিন্তু খাওয়া দাওয়া করে, তো সেই কারণে সকাল টাইমটা আমি ফ্রি থাকি, অনেকটাই ফ্রি থাকি। তো আমি কিন্তু ঘরের কাজবাজ করি, ঘর গোছানো, ঘর তো এমনিতে আমি সবসময় গুছিয়ে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন আমি শনিবার করেই করি আর কি। বেশি করে জামা কাপড় ধোয়া এগুলো আমি শনিবার করেই করতে পারি। তো ও ঘুম থেকে উঠে যাওয়ার পর আমি আগে সবার প্রথম বিছানাটা ক্লিন করে নিলাম। তারপর মনে হলো যে বিছানার বেড কভারটা চেঞ্জ করি। তারপর আবার ভাবলাম যে না থাক, কালকে যেহেতু সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, সকালবেলা রোদ ভাব ছিল, তারপর দুপুরবেলা থেকে কিন্তু বৃষ্টি হয়েছে। আর কি বলো তো, জামা কাপড় ওই যে দেখো আমার ঘরের মধ্যে মেলে দেওয়াই আছে, মাও অনেক জামা কাপড় ধুয়েছে। তো সেই কারণে ভাবলাম যে আমিও তো সকালবেলা অনেক জামা কাপড় ধুয়েছি, আর বেড কভারটা না ধুই। কালকেও সকাল রোদ উঠেছিল ঠিকই, দুপুরের দিকেই কিন্তু প্রচুর বৃষ্টি নেমেছে, সারাদিনই বৃষ্টি ছিল। আজকে সকালবেলা রোদ দেখে কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছি, তারপর বেড কভারটা আবার আর ধুলাম না। ভাবলাম যে আজকেও যদি দুপুরবেলা কালকের মতো বৃষ্টি নামে, আর যেহেতু অনেক জামা কাপড় জমা হয়ে আছে। তো এদিকে দেখো, আমার এটা একটা প্লাজো প্যান্ট, আগের প্লাজো প্যান্ট ছিল, তো এই প্লাজোটা ছিঁড়ে আমি এটা দিয়ে আর কি ঘরের ওই জিনিসগুলো পরিষ্কার করব। ওই বাড়িতে থেকে যেদিন এসেছি সেদিনই এগুলো ডিপ ক্লিয়ার করেছিলাম, তারপর আর ক্লিন করা হয়নি। তো ভাবলাম যে অনেক ধুলোবালি পড়েছে, আজকে না হয় এগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করি। এদিকে দেখো, ড্রেসিংয়ের আয়নার মধ্যে কিন্তু অনেক বালি হয়েছে। আমি মুখ দেখতে আসলেই কিন্তু আমি ওটা যেভাবেই হোক পরিষ্কার করি, কিন্তু কি বলতো, যতই হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করো না কেন, কাচের মধ্যে কিন্তু কলিং না দিলে ওই স্বচ্ছ ভাবটা আসে না। তো সেই কারণে আমি কলিং দিয়ে ভালো করে এটা আর কি ডিপ ক্লিন করে নিলাম। আর এদিকে আমি ফোনে কথা বলছি আমার শ্বশুরমশাইয়ের সাথে। আমার শ্বশুরমশাই আবার গতকালকে গেছে আমার বড় ননদের বাড়ি আলিপুরে। তো ওখানে গেছে, কারণ বাবা চোখের ডাক্তার দেখাবে। তো চোখের ডাক্তার দেখাবে জন্য কিন্তু ননদের বাড়িতে গেছে। তো বাবার সাথেই আর কি কথা বলছিলাম। সকালবেলা উঠে বাবাকে ফোন করেছিলাম, বাবা তখন ফোন তোলেনি। তো এখন ফোন করে বলছিল আজকে কি রান্নাবান্না হবে, ছেলে কি বাজার টাজার করেছে, এগুলোই আর কি। তো বললাম যে বাবা আজকে তো শনিবার, তো নিরামিষ রান্নাবান্না করব। আরও বাবার সাথে যাই হোক ভালো মন্দ যা যাবতীয় অনেক ধরনের কথা হলো। আর কি বলতো, সব থেকে বড় কথা, আমার শ্বশুরমশাই কিন্তু খুব ভালো একজন মানুষ, সত্যি কথা, খুবই ভালো। বাবা বাড়িতে নেই, আমার মনে হচ্ছে যে বাবা বাড়িতে নেই, বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেছে। আমার শ্বশুরমশাইয়ের কথা যদি বলি, এক কথায় একদম সাদা সিধা মানুষ, একদম তার কোনো তুলনাই হয় না। আমার শ্বশুরমশাই নিজে একদম একাই 100, সত্যি কথা, ভীষণ ভালো মানুষ। এই যুগে এসে ওরকম ভালো মানুষ দেখা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, ড্রেসিং পরিষ্কার করতে করতে এখানে যে তোমাদের শপিসটা দেখালাম, ওই শপিসটা কিন্তু আমি আমার বরকে তার বার্থডেতে প্রথম গিফট দিয়েছিলাম, আমার তরফ থেকে ছিল ওটা তার প্রথম গিফট। তো সে অনেক যত্ন করে রেখেছে। তো সেটাই আর কি, এতদিন ওই ঘরে ছিল, মার ঘরে ছিল, এখন মা আমাকে ওটা দিয়েছে। সেই কারণে বিয়ের পরে কিন্তু আমি ড্রেসিংয়ের উপরেই রাখি, ওখানেই রাখি আর কি। আর আমার বড় কিন্তু আমাকে বিয়ের আগে অনেক কিছুই দিয়েছে, অনেক কিছু বলতে খুব দামি তেমন কিছু নয়, যতটুকু দিয়েছে, কম দামি হোক বা দামি হোক, ভালোবেসে দিয়েছে, অনেকটাই আগলে রেখেছি, আমিও অনেকটা আগলে রেখেছি। আমাকে প্রথম একটা ঘড়ি দিয়েছিল, আমি ওকে প্রথম ঘড়ি দিয়েছি, তারপর ও কিন্তু আমাকে একটা প্রথম ঘড়ি দিয়েছিল। প্রথম দেখা করে সেকেন্ড যেদিন দেখা করতে এসেছি সেদিন কিন্তু আমার বর আমার জন্য একটা ঘড়ি নিয়ে গিয়েছিল।
তো ও একটা ঘড়ি দিয়েছে। তো আমার বার্থডেতে প্রত্যেক বছর ভালো ভালো জিনিস আমাকে গিফট করেছিল, মানে সেগুলো আমি চাইতাম না, কিন্তু ও আমাকে নিজের থেকেই গিফট করতো। আর সেই সমস্ত সব জিনিসে আমি যত্ন করে আগলে রেখেছি। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি আজকে। একটা কথা হঠাৎ করে আমার মনে পড়লো। মানে কি হয়েছে বলো তো, সেবার হচ্ছে পয়লা বৈশাখ ছিল, আর আমি তখন কলেজ লাইফে পড়ি। হ্যাঁ, তো পয়লা বৈশাখের দিন আমার বর আমাকে একটা, মানে ওর দোকান থেকে আমাকে একটা ড্রেস গিফট করেছিল। ড্রেস বলতে একটা শার্ট গিফট করেছিল। আমি কিন্তু আগে জিন্স টপ শার্ট এগুলোই বেশি পরতাম, মানে জিন্স আগে আমি, মানে এক কথায় জিন্স বলতে আমি পাগল ছিলাম, জিন্স ছাড়া কোনো কিছুই বুঝতাম না। তো আমার বরের সাথে রিলেশনে আসার পরে আমি সবসময় জিন্সই পরতাম। আমাকে দেখতো আমি জিন্স টিন্স পরতে বেশি ভালোবাসি, তো ও আমাকে একটা শার্ট দিয়েছিল, ব্লু কালারের শার্ট। তখন কিন্তু মোটামুটি আমাদের এ বাড়িরও সবাই জানে আমাদের রিলেশনের কথা, ওই বাড়িরও সবাই জানে আমাদের রিলেশনের কথা, মানে আমাদের বিয়ে প্রায় ঠিক হওয়া ভাব এরকম একটা। তো আমি কি করেছি, সেই ড্রেসটা পয়লা বৈশাখের দিন অবশ্যই পরবো, আমার প্রিয় মানুষ দিয়েছে পরবো। তো পরেছি, পরার পর আমি না ফেসবুকের মধ্যে ফটোটা পোস্ট করেছি। লিখেছিলাম যে প্রিয় মানুষের দেওয়া গিফট। তো তখন আমি কলেজে পড়তাম, তো আমি ওই শার্টটা কলেজে একদিন পরে গেছি। তো আমার কলেজের ক্লাসমেট, হ্যাঁ আমাদের একই সেমিস্টারে পড়তাম, সে আমাকে বলে কি, আচ্ছা তোর বয়ফ্রেন্ড তোকে ড্রেসও গিফট করেছে? তা বললাম যে হ্যাঁ করেছে, তা কী হয়েছে? ও আমাকে ডাইরেক্ট জানো কী বলেছে, তোর বাড়িতে বাবা মা নাই, তোর বাড়িতে বাবা মা কিছু বলে না? অথচ ও কিন্তু, মানে ও যে শুধু একটা দুইটার সাথে রিলেশনে তা কিন্তু নয়, হাজার হাজার ছেলের সাথে রিলেশনে, হাজার হাজার ছেলের কাছ থেকে টাকা পয়সা, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, ঠিক আছে এই যে ঘুরতে টুরতে যায়, টাকা পয়সা কি খায় না, গিফট টিফট সব কিছু নেয়। কিন্তু ও আমাকে এত বড় কথা বলেছিল, তোর বাড়িতে কি বাবা মা নাই, তুই যে গিফটটা নিয়েছিস? তখন আমি ওকে বললাম, দেখ আমাদের দুই পরিবারই জানে, ঠিক আছে আমাদের দুই ফ্যামিলি রাজি, আমাদের প্রায় বিয়ে ঠিকের মতো। বৈশাখ মাসের পরেই কিন্তু আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে হয়তো আমাদের বিয়ে ঠিক হয়েছিল। তো ওকে আমি বললাম যে আমাদের বিয়ে ঠিক হওয়ার মতো, মানে হবেই, আমরা দুজনকে বিয়ে করব। তো ও যখন আমাকে এত বড় কথা বলেছিল, আমার না খুব খারাপ লেগেছিল। হ্যাঁ সত্যি কথা, খুব খারাপ লেগেছিল, মানে এই কথাটা আমি কোনো দিনও ভুলবো না। আমাকে কেউ যদি কখনো আমার বাবা মা তুলে কথা বলে, সেই জিনিসটা আমার খুব মাইন্ডে লাগে, খুব, সে যত বড় জ্ঞানী ব্যক্তি আসুক না কেন, আমার বাবা মা তুলে কথা বললে আমার খুব মাইন্ডে লাগে। তো যাই হোক, অনেকটা কষ্ট পেয়েছি। কষ্ট পাওয়ার পর আমি ভাবলাম যে উল্টা ওকে কিছু রিপ্লাই করি, ওর চরিত্রের ব্যাপারে বা কোনো কিছু রিপ্লাই করি। হ্যাঁ, তখন আমার বিবেক বলল যে না, ও আমাকে কষ্ট দিয়েছে জন্য কি আমিও ওর বাবা মা তুলে কথা বলবো বা ওর চরিত্র তুলে কথা বলবো, ওকে কষ্ট দেবো? হয়তো মানুষটা খুব কষ্ট পাবে, মানে এটাই হয়তো আমার মনোভাব। আর ও যে কথাটা বলেছে আমার বাবা মা তুলে, ওইটা মানে ওর আর আমার মধ্যে হয়তো এই দুইটাই পার্থক্য ছিল। তো আমি আর সেদিন কিছু বলিনি, আমি অনেকটাই কষ্ট পেয়েছিলাম কিন্তু কিচ্ছু বলিনি, কারণ নিজের ওই যে মনোভাব, যে ও আমার বাবা মা তুলে এত বড় কথা বলেছে, ওর শিক্ষাটা কেমন, ও সেম জিনিসটা যদি আমি করি তাহলে ও আর আমার মধ্যে পার্থক্য কী হলো। তো যাই হোক, এটাই হচ্ছে সেদিনের একটা ঘটনা ছিল। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু অনেক কিছু রান্নাবান্না করা হয়ে গেছে। তো কেমন লাগলো ব্লগটা জানিও, চলো টাটা।